মুশফিকা। স্যার আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আছি মিস, ভালো। আমরা তাহলে পড়ায় চলে যাই। আচ্ছা, 1 মিনিট ওয়েট করি, সবাই একটু জয়েন করো। আমরা আজকে দশম অধ্যায়টা পড়বো, কেমন? বই সামনে আছে? জি মিস। আচ্ছা, আমরা একটু 1 মিনিট ওয়েট করি। দশম অধ্যায় তো আগেও ছিল, আজকে একটু আজকে এই অধ্যায় দশমের অর্ধেকটা পড়াবো। আমি একটু মেসেজটা দিয়ে দিই তোমাদের গ্রুপে, কেমন? এটা জয়েন করে সবাই, ঠিক আছে? তোমাদের অধ্যায় হচ্ছে দশম অধ্যায়, পেজ নাম্বার হচ্ছে 87 পেজ নাম্বার 27। সাদিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছো? সাদিয়া কি আমার কথা শুনতেছে? সাদিয়া। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি তো শুনতেছি তোমার কথা। তুমি আমার কথা শুনতেছো? জি মিস। আমার কথা শুনতেছো? আমি বুঝতেছি না মিস, কথা আবার হচ্ছে। এখন শোনা যায়? আমার কথা শোনা যায়? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনছি মিস। শুনতেছ না? তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে? মিস আজকে কোন মিস আসসালামু আজকে আলাইকুম। ওয়ালাইকুম সালাম আনিসা দেখা নূর, যাচ্ছে মিস। কেমন আছো? মিস ভালো, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দশম অধ্যায় তোমাদের বইয়ে 87 পৃষ্ঠা, কাব্যের কাজ ও উপাদান। অধ্যায় 10। হ্যাঁ, অধ্যায় 10। হ্যাঁ হ্যাঁ, অধ্যায় 10। মিস আছে 10 পড়াবেন দিয়ে? জি জি, দশম অধ্যায়, খুলছি খাদ্যের কাজ। কাব্যের কাজ ও উপাদান। তাহলে আমরা শুরু করে দিই। আনিসা আর মুশফিকা দেখতেছো মিস আমি স্ক্রিনে? পড়ি। হ্যাঁ, আমি আগে একটু শুরু করে দিই। এই তো স্লাইড দেখতেছো? দশম অধ্যায় খাদ্যের কাজ ও ইয়েস মিস। পার্ট 1, খাদ্যের কাজ। আগে একটু জানবো খাদ্য কি। আমরা তো জানি যেমন জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য। পার্ট 1, খাদ্যের কাজটা পড়াচ্ছি। কেমন? জীবন ধারণের জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। আমরা যে খাদ্য খেয়ে থাকি মিস ওখান আমি থেকে আমরা পড়ি। যে পুষ্টি উপাদানগুলো, হ্যাঁ তোমাকে পড়াতে দিব, আগে একটু বুঝে দিই, তারপর আমি সবাইকে বলতে বলবো, ঠিক আছে? কতটুকু বুঝছো? তাহলে খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। আমাদের শরীরে খাদ্য গ্রহণের পর যে কাজগুলো সম্পন্ন করে থাকে তা হলো খাদ্য আমাদের দেহে যে কাজগুলো করে থাকে সেগুলো কি কি? দেহ গঠন ও বৃদ্ধি সাধন, অর্থাৎ খাদ্যের কাজ। দেহে গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। দেহ গঠন ও বৃদ্ধি সাধন, আমরা যে খাবার খেয়ে থাকি ওখান থেকে যে পুষ্টি উপাদান পেয়ে থাকি, ওখানে কি থাকে? আমিষ, তারপর কার্বোহাইড্রেট, শর্করা, লিপিড, ঠিক আছে? এই যে আমিষটা পেয়ে থাকি খাদ্য থেকে, ওগুলো কি করে? আমাদের দেহ গঠন ও বৃদ্ধি সাধন করে। ক্ষয়পূরণ, আমরা যদি কোনো স্থানে কি আঘাতপ্রাপ্ত হয় এগুলো আবার পূরণ করে কে? খাদ্য থেকে যে পুষ্টি উপাদান পেয়ে থাকে ওগুলো পূরণ করে। তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, আমরা যে খাদ্য খেয়ে থাকি খাদ্য থেকে যে পুষ্টি উপাদান পেয়ে থাকি যেমন কি শর্করা, এগুলো আমাদের কি করে? দেহে তাপ উৎপাদন ও কর্মশক্তি
প্রদান করে। এরপর দেহের অভ্যন্তরীণ কাজ দিয়ে নিয়ন্ত্রণ করে। দেহের অভ্যন্তরে যে কাজগুলো সম্পূর্ণ হয়ে থাকে এই কাজগুলো নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে। আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে কে? খাদ্য থেকে যে পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকে, যেমন আমিষ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি আসে খাদ্যের কাজগুলো লিখতে পারবে তো? এই কাজগুলো 5টা কাজ করে থাকে। কেমন? এই 5টা কাজগুলো একটু বলো তো তাহলে, কি কি কাজ করে থাকে? আমি এখন এতক্ষণ যেগুলো বললাম আর কি। দেহের গঠন বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, তাপ উৎপাদন, কর্মশক্তি প্রদান, দেহের অভ্যন্তর কার্য নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। ভেরি গুড। এরপর মুশফিকা বলো তো। মিস কোনটা বলবো? খাদ্যের কাজ 5টা কাজ করে থাকে তোমাদের। খাদ্যের কাজ। হ্যাঁ, 87 পেজে আছে। দেহ হুম, গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। ভেরি গুড। তাহলে এই কাজগুলো 5টা কাজ করে থাকে। এই কাজগুলো লিখতে পারবে তো পয়েন্ট দিয়ে। পরীক্ষা যদি আসে খাদ্যের কাজগুলো লিখো, তাহলে এই 5টা কাজ লিখতে হবে। কেমন? এরপর আনিসা নূর কি আমার কথা শুনতেছে? ইয়েস মিস। আচ্ছা, তাহলে খাদ্যের কাজগুলো একটু বলো তো, কি কি দেহ কাজ করে? গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। ভেরি গুড। তাহলে এগুলো পরীক্ষায় যদি আসে এই 5টা কাজ করে থাকে। ঠিক আছে, এই 5টা কাজ পয়েন্ট আকারে লিখবে। কেমন? তাহলে এই কাজগুলো কিভাবে করে থাকে এগুলো একটু আলোচনা করছি। দেহ গঠন ও বৃদ্ধি সাধন। খাদ্যের মধ্যে অবস্থিত প্রোটিন দেহ গঠনে কাজ করে থাকে। খাদ্যের মধ্যে কি থাকে? প্রোটিনও থাকে। এই প্রোটিন দেহ গঠনে কাজ করে থাকে। শিশুর শরীর গঠনের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। শিশুর শরীর গঠনে পুষ্টি উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটি মাত্র কোষ থেকে মায়ের পেটে শিশুর কি হয়? বৃদ্ধি ঘটে। কোষ পুষ্টি উপাদান গ্রহণ করে বৃদ্ধি পেতে থাকে। কোষগুলো পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে বৃদ্ধি পেতে থাকে। দুটি কোষে বিভক্ত হয়। প্রথমে থাকে একটি, এরপর দুটি কোষে বিভক্ত হয়। এভাবে আবার নতুন কোষ কি করে? সৃষ্টি করে এবং পরবর্তীতে লক্ষ লক্ষ কোষ ও আরো পরে কোটি কোটি কোষের সমন্বয়ে পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম হয়। ঠিক আছে, প্রথমে একটা কোষ থেকে 2টা কোষে বিভক্ত হয়। এভাবে আরো কি নতুন কোষ সৃষ্টি করে, পরবর্তীতে লক্ষ লক্ষ কোষ, এরপর কি কোটি কোটি কোষের সমন্বয়ে পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম হয়। গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধির জন্য পুষ্টির প্রয়োজন হয়। অর্থাৎ কি খাদ্যের কাজ হলো শরীর গঠনের মাধ্যমে বৃদ্ধি সাধন করে। তাহলে খাদ্যের কাজ হলো কি? শরীর গঠনের মাধ্যমে বৃদ্ধি সাধন করা। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান এই কাজগুলো সম্পন্ন করে দেয়। তাহলে খাদ্যের মধ্যে আমরা যে খাদ্য খেয়ে থাকি ওখানে অনেকগুলো পুষ্টি উপাদান থাকে। এই পুষ্টি উপাদানগুলো বিভিন্ন এই কাজগুলো প্রধানত সম্পূর্ণ করে থাকে। এরপর আসা ক্ষয়পূরণ। কিভাবে ক্ষয়পূরণ করে? প্রতিনিয়ত আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠন করার কাজও কি? খাদ্যের। প্রতিনিয়তই পুরনো কোষের মৃত্যু ঘটে। আবার আবার কি হয়? নতুন কিছু পুষ্টি উপাদান শরীর থেকে বের হয়ে যায়। আবার কিছু পুষ্টি উপাদান শরীরে থেকে যায়, যা নতুন কোষ গঠনে অংশ নেয়। প্রতিনিয়ত আমাদের শরীরে কি? কোষের মৃত্যু হচ্ছে। আবার কি কিছু পুষ্টি উপাদান শরীর থেকে বের হয়ে যায়, আবার কিছু পুষ্টি উপাদান শরীরে থেকে যায়। যে পুষ্টি উপাদানগুলো শরীরে থেকে যায় সেগুলো আবার নতুন কোষ গঠনে অংশ নেয়। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানের সাথে ওইগুলো যুক্ত হয়ে নতুন কোষ গঠনে সহায়তা করে। যে পুষ্টি উপাদানগুলো শরীরে থেকে যায়, আবার আমরা যে প্রতিনিয়ত খাদ্য খেয়ে থাকি ও খাদ্য থেকে যে পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি ও পুষ্টি উপাদানগুলো একসাথে যুক্ত হয়ে নতুন কোষ গঠনে সহায়তা করে। আমরা যদি এক জোড়া উদাহরণভাবে বলতে পারি, আমরা যদি এক জোড়া জুতো ক্রমাগত কি করতে পারি? পরতে থাকি, তাহলে কি হয়? তার তলা ক্ষয়প্রাপ্ত মানে কি? ক্ষয়প্রাপ্ত, ক্ষয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ক্ষয়প্রাপ্ত মানে কি? নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, এখানে উদাহরণভাবে বলা যায়, আমরা যদি এক জোড়া জুতা নতুন ক্রমাগত পরতে থাকি, তাহলে তার তলা কি হয়ে যায়? ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, অথবা নষ্ট হয়ে যায়। একসময় তা ব্যবহার কি হয়ে যায়? অযোগ্য হয়ে যায়। কিন্তু জুতা ছাড়া যদি হাঁটা হয়, তাহলে কি পায়ের তলা জুতার মতো কি হয়ে যায় না? ক্ষয় হয়ে যায় না। পায়ের তলা কি হয়ে যায় না? জুতার মতো কি হয়ে যায় না? ক্ষয় হয়ে যায় না। কারণ প্রতিনিয়ত মৃত কোষ বা ক্ষয়প্রাপ্ত কোষগুলোর জায়গায় নতুন কোষ তৈরি হচ্ছে। নতুন কোষ আবার কি যে কোষগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে সেগুলো আবার কি নতুনভাবে তৈরি হচ্ছে। ক্ষয়পূরণের কাজ সম্পন্ন হচ্ছে।
এইভাবে অসুস্থ থাকার পর বা আঘাতপ্রাপ্ত হলে নতুন কোষ তৈরির মাধ্যমে ক্ষতস্থানে ক্ষয়পূরণ ঘটে। তাই প্রত্যেক মানুষের শরীরে খাদ্য হতে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো এই ক্ষয়পূরণের কাজ শরীরকে কি করে, ক্ষয় থেকে রক্ষা করে। ঠিক আছে, ক্ষয়পূরণ কিভাবে করে? খাদ্য থেকে যে পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকে ওগুলো। এরপরে আসি তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান। দেখি সাদিয়া বলো, এটা বলো, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান কিভাবে করে থাকে? এখানে তোমাদের একটি বই গাড়ি সুন্দর ইঞ্জিন চালানোর সময় উদাহরণ আছে। জ্বালানি গ্যাস, পেট্রোল বা গ্যাস প্রয়োজন হয়। এই জ্বালানি পুড়িয়ে শক্তি তৈরি হয়, যার ফলে গাড়ি চলতে পারে। আমাদের শরীরকেও গাড়ি ইঞ্জিনের সাথে তুলনা করতে পারে। আমাদের শরীরে খাদ্য, মাদক প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো শরীরে জ্বালানির মতো পুড়িয়ে বসে শক্তি তৈরি করে। হুম ফলে আমরা সচল ফলে আমরা সহজে আছি এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। খাদ্য থেকে প্রাপ্ত বিভিন্ন পুষ্টির উপাদান আমাদের শরীরে যে তাপশক্তি উৎপাদন করে, তার ফলে আমরা কাজ করার ক্ষমতা বজায় অর্জন করি। বেঁচে থাকার জন্য রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস গ্রহণ, খাদ্য পরিপাক এবং মলমূত্র ত্যাগের ইত্যাদি অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয়। কাজ, যার সম্পন্ন করতে শক্তি প্রয়োজন। যখন আমরা ঘুমিয়ে থাকি তখন শক্তি অপচয় হয়। হুম শরীরের শক্তি স্বাভাবিক খরচ হয়। তাপমাত্রা রক্ষার জন্য টিস্যু গঠনের জন্য শরীরে বিভিন্ন তরি, মায়ের দুধ তরি, সব ধরনের দুধবন্তরী কাজের শক্তি প্রয়োজন হয়। এছাড়া চলাফেরা, খেলাধুলা, কথা বলা সব রকম বাহির কাজের জন্য শক্তি প্রয়োজন হয়। হ্যাঁ, তাহলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা রক্ষার জন্য, টিস্যু গঠনের জন্য, শরীরের বিভিন্ন তরল তৈরি, মায়ের দুধ তৈরি, সব ধরনের কি অভ্যন্তরীণ কাজ, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ কাজ। যেমন শরীরের স্বাভাবিক তাপমাত্রা রক্ষা, টিস্যু গঠন, শরীরের মধ্যে বিভিন্ন তরল তৈরি, মায়ের দুধ তৈরি, এগুলো সবগুলো হচ্ছে অভ্যন্তরীণ কাজ, জন্য শক্তির প্রয়োজন। এছাড়া চলাফেরা, খেলাধুলা, কথা বলা এবং সব রকমের বাহ্যিক কাজের জন্য কি শক্তির প্রয়োজন। এগুলো হচ্ছে বাহ্যিক কাজ, যেগুলো কি চলাফেরা, খেলাধুলা, কথা বলা, সব রকমের এগুলো হচ্ছে বাহ্যিক কাজ। এই কাজের জন্য কি হয়, শক্তির প্রয়োজন। আর এই শক্তি আমরা কোথা থেকে পেয়ে থাকি? খাদ্য থেকে। কেমন? তাহলে তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান করা হচ্ছে খাদ্যের প্রধান কাজ। এরপর দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। মুশফিকা বলতে পারবে? দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ করে, কিভাবে নিয়ন্ত্রণ করে একটু বলো। আমি বলতাম, হ্যাঁ বলো। আমাদের শরীরে দেহের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, যার জন্য খাদ্য প্রয়োজন হয়। খাদ্য গ্রহণের পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, তাই হলো শক্তি উৎপাদনের পুষ্টি উপাদান। পুড়িয়ে পেশি সঞ্চয়ের জন্য শক্তি ব্যবহার হয়, নতুন কোষ গঠন করে, বিভিন্ন ধরনের কোষ তরল উৎপাদন ও নিঃসরণ হয় ইত্যাদি। এই প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করতে কিছু কিছু পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ, যেমন খাদ্য, ভিটামিন বি কমপ্লেক্স, খনিজ লবণ, প্রোটিন ও পানি, এগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংগঠন করার কাজে সাহায্য করে। এছাড়া শরীরে বিভিন্ন এনজাইম ও হরমোন উৎপাদন, বিভিন্ন প্রোটিন ও ধাতু লবণ ভূমিকা রয়েছে। এই এনজাইম ও হরমোনগুলো শরীরের অভ্যন্তরে বিভিন্ন বিক্রিয়া বা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ দেহের অভ্যন্তরে ক্রিয়া নিয়ন্ত্রণ বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া খাদ্য ভূমিকা অপরিহার্য। তাহলে দেহের অভ্যন্তরীণ ক্রিয়া নিয়ন্ত্রণে, ভেরি গুড মুশফিকা, দেহের অভ্যন্তরীণ ক্রিয়া নিয়ন্ত্রণে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যের ভূমিকা অনস্বীকার্য। তাহলে যেমন বিভিন্ন এনজাইম, হরমোন উৎপাদনে, বিভিন্ন প্রোটিন ও ধাতব লবণের ভূমিকা রয়েছে। শরীরে বিভিন্ন এনজাইম থাকে, এই এনজাইম আর হরমোন উৎপাদনে বিভিন্ন কি প্রোটিন ও ধাতব লবণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এনজাইম ও হরমোনগুলো শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন প্রক্রিয়া আর বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। কেমন? তাহলে দেহের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে খাদ্যের মধ্যে থেকে আমরা যে পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি ওগুলো নিয়ন্ত্রণ করে। এরপর রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। রোগ প্রতিরোধক ক্ষমতা কিভাবে তৈরি করে? এরপর আনিসা বলো। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। প্রতিদিনই আমাদের শরীরে বিভিন্ন ধরনের অণুজীব দিয়ে বা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। এই আক্রমণের হাত থেকে শারীরিক রক্ষা পাওয়ার জন্য চাই শরীরের নিজস্ব স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা। আর বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়। খাদ্যে প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে প্রধান ভূমিকা পালন করে থাকে।
পুষ্টিকর খাদ্য গ্রহণে শরীর সহজে সুস্থ থাকে, অর্থাৎ শরীরের সঠিক সুস্থতা রক্ষা হয়। অন্যদিকে দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে পুষ্টিকর অভাব দেখা দেয়। পুষ্টিকর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা যায় এবং সহজে অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়। সংক্রামক রোগে আক্রান্ত হলে কিছু কোষের মৃত্যু দেখা যায়। এই কিছু কোষের মৃত্যু দেখা কি কোথায় লাইন মৃত্যু ঘটে। ঘটে এবং কখনো কখনো টিস্যুগুলো ধ্বংস হয়ে যায়। শরীরে নতুন কোষ গঠনের মাধ্যমে টিস্যু ক্ষয়পূরণ করে থাকে। এই ক্ষেত্রে শক্তি, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। হ্যাঁ, উপরে very good. আলোচনা থেকে এই কথা বলতে পারি যে খাদ্য শুধু ক্ষুধাই নিবৃত্ত করে না, শরীরে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে থাকে। তাই শরীর সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা উচিত। ঠিক আছে। হ্যাঁ আনিসা, ভেরি গুড। এরপর তাহলে আনিসা এতক্ষণ যেগুলো বলেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। প্রতিদিনে আমাদের শরীর বিভিন্ন ধরনের কি করে থাকে, অণুজীব দিয়ে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। প্রতিদিন আমাদের শরীর কি হয় যে অণুজীব, বিভিন্ন ধরনের অণুজীব বা ব্যাধিতে আক্রান্ত হয়। এই আক্রমণ হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য চাই কি আমাদের শরীরের নিজস্ব স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে তৈরি হয়, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে তৈরি হয়। কেমন? তাহলে খাদ্য আমাদের দেহে 5টি কাজ করে থাকে। আমি আর একটু বলছি কি কি কাজ। দেহ গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। এই 5টা কাজ করে থাকে। ঠিক আছে, মূলত তা পারবে। এখন আমরা পার্ট 2 এ চলে যাই। তোমাদের বইয়ে পেজ হচ্ছে 89 পেজ। খাদ্যের উপকার প্রয়োজন। আমি করবো একটু মিস। স্লাইড দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখাচ্ছি। এখন তোমাদের মোবাইলে স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? দশম অধ্যায়টা কি দেখা যাচ্ছে? সাদিয়া কি দেখতেছো? স্ক্রিনে কি দেখ আসেনি তো। আসে নাই? এখনো আসে নাই, আস্তে আসে আস্তে। নাই। আনিসা একটু বলিয়ে তো আমাকে, আমি ওকে মিস। বুঝতে পারবো। এখন দেখা যায়? আসতেছে, এখন দেখা Let যাচ্ছে। me হ্যাঁ, দেখা এখন যাচ্ছে দেখা না? যাচ্ছে। ভেরি গুড। হ্যাঁ, খাদ্যের উপাদান এখন পড়াবো। খাদ্যের উপাদান প্রোটিন। কেমন? পার্ট 2, খাদ্যের উপাদান প্রোটিন। তাহলে খাদ্যকে ভাঙলে, এতক্ষণ আমরা পড়েছি খাদ্যের কাজ, এখন পড়বো খাদ্যের উপাদান কি কি রয়েছে। খাদ্যকে ভাঙলে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। খাদ্যকে ভাঙলে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে, তাদেরকে কি বলা হয়, পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান। তাহলে খাদ্য উপাদান কাকে বলে? খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে, তাদেরকে কি বলা হয়, পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান। যদি পরীক্ষায় আসে খাদ্য উপাদান কি বা খাদ্য উপাদান বলতে কি বুঝো, লিখতে পারবে তো? এই লাইনটা লিখবে, খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে, তাদেরকে কি বলা হয়, পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান। এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমরা যে খাদ্য খাই, খাদ্য থেকে যে পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি, এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদানগুলো হয়েছে প্রধানত কয় প্রকার? 6 প্রকার। এই যে মোবাইল স্ক্রিনে দেখতেছো তোমরা, প্রোটিন, কার্বোহাইড্রেট, Yes, miss. ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ, পানি। দেখি সাদিয়া একটু বলো তো, খাদ্যের মধ্যে অবস্থিত পুষ্টি উপাদানগুলো কয় প্রকার? 6 প্রকার। কি কি একটু বলো? প্রোটিন, হাইড্রোজেন, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ধাতু লবণ, পানি। হ্যাঁ। এরপর মুশফিকা একটু বলো।
খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদানগুলো প্রধানত 6 প্রকার: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ, পানি। হুম, পারবে তো এখন, এগুলো একটু শিখে ফেলবে, শিখে আবার লিখবে, তাহলে মনে থাকবে। কেমন? 6টা উপাদান। এরপর আনিসা একটু বলো। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ, পানি। ভেরি গুড। তাহলে খাদ্যের মধ্যে আমরা 6টা উপাদান পেয়ে থাকি। এটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ এবং পানি। এগুলো আমাদের শরীর গঠন, রক্ষণাবেক্ষণ ও তাপশক্তি উৎপাদনের জন্য অত্যন্ত কি প্রয়োজনীয়। খাদ্য থেকে প্রাপ্ত 6টি পুষ্টি উপাদানের প্রতিটি আমাদের দেহে কি করে একাধিক কাজ করে থাকে। আমরা এই 6টি পুষ্টি উপাদান নিয়ে বিস্তারিত কি করব আলোচনা করব। তাহলে প্রোটিন, প্রথমে আসি আমরা প্রোটিন নিয়ে আলোচনা করি। প্রোটিনটা কি? প্রোটিন শব্দটা গ্রিক শব্দ প্রোটিও শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো সর্বপ্রথম স্থান। তাহলে প্রোটিন শব্দের অর্থ কি? সর্বপ্রথম অবস্থান। এগুলো পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে বেশি। তো প্রোটিন শব্দের অর্থ কি? সর্বপ্রথম অবস্থান। যেখানে প্রাণের অস্তিত্ব সেখানে থাকে কি? প্রোটিন। তাই প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কি করা যায় না? কল্পনা করা যায় না। প্রাণী এবং উদ্ভিদ জগতে প্রোটিন একটা প্রধান অংশ। এই জন্য প্রোটিনকে কি উপাদান হিসেবে গণ্য করা হয়? মুখ্য উপাদান। এটা গৌণ উপাদান না, মুখ্য উপাদান হচ্ছে প্রধান উপাদান, যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এরপর আসলে প্রোটিনের গঠন। প্রোটিনের গঠন কি? সব প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। তাহলে প্রোটিনটা কি কি উপাদান নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে গঠিত। কোনো কোনো ক্ষেত্রে সালফার, ফসফরাস, লৌহ ইত্যাদি মৌলিক পদার্থ যুক্ত থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত হয়। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে কি পাওয়া যায়? কার্বন, হাইড্রোজেন এবং বা ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। তাহলে প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি ভাঙি, প্রথমে কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড, এরপরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। এরপর আসলে অ্যামাইনো অ্যাসিডটা কি? যেমন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বড় আকারের এক একটা প্রোটিনকে আদ্র বিশ্লেষিত করলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অণু পাওয়া যায়। বড় আকারের এক একটা প্রোটিনকে আদ্র বিশ্লেষিত করলে কতগুলো কি পাওয়া যায়? ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অণু পাওয়া যায়। এদের প্রত্যেকটা অণুতে কমপক্ষে একটা অ্যামাইনো দল ও একটা কার্বক্সিল দল পাওয়া যায়। অ্যামাইনো দল আরটা হচ্ছে কার্বক্সিল দল পাওয়া যায়, দুটো পাওয়া যায়। এদেরকে কি বলা হয়? অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? পরীক্ষায় যদি আসে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, কিভাবে লিখবে? বড় আকারের এক একটা প্রোটিনকে আদ্র বিশ্লেষিত করলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অণু পাওয়া যায়। এদের প্রত্যেকটা অণুতে কমপক্ষে এক একটা কি থাকে? একটা অ্যামাইনো দল, এরপর একটা কার্বক্সিল দল পাওয়া যায়। এদের অ্যামাইনো অ্যাসিড বলা হয়। অ্যামাইনো অ্যাসিড গুলো প্রয়োজনীয়তার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। অ্যামাইনো অ্যাসিড গুলো কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, তোমরা এখানে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যামাইনো অ্যাসিড গুলোকে প্রয়োজনীয়তার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, আরটা হচ্ছে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। কেমন? তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডটা কাকে বলে একটু জানতে হবে। এটা কি? কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, ফলে এই অ্যামাইনো অ্যাসিড গুলো প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়। যেহেতু এগুলো আমাদের শরীরে তৈরি হয় না, এগুলো খাদ্যের মাধ্যমে আমাদের কি সরবরাহ করতে হয়। এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে কি বলা হয়? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এরপর অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, ফলে এই অ্যামাইনো অ্যাসিড গুলোর প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলে কি হয় না? সমস্যা হয় না, যেহেতু এগুলো আমাদের শরীরে তৈরি হয়। এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, আরটা হচ্ছে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? দেখি সাদিয়া, শেখ সাদিয়া সুলতানা বলো তো, মোবাইলের স্ক্রিনে থেকে বলো। অবশ্যই মিস, ক নাম্বার না খ নাম্বারটা? প্রথমে 1 নাম্বারটা তোমাদের মোবাইলে স্ক্রিনে কতগুলো দেখা অ্যামাইনো যাচ্ছে। অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, ফলে অ্যামাইনো অ্যাসিড গুলো প্রয়োজনে মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়। এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। এরপর অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? পরেরটা বলো। কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, ফলে অ্যামাইনো অ্যাসিড গুলো প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলে কোনো সমস্যা হয় না।
ওই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বলে। হুম। এরপর মুশফিকা বলো তো দেখি। মিস কোনটা বলবো? মুশফিকা, তোমার মোবাইলে স্ক্রিনে দেখা যাচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ অনাবশ্যক, হ্যাঁ এগুলো বলবে যে। জি মিস, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, ফলে এই অ্যামাইনো অ্যাসিড গুলোর প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়। এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, ফলে এই অ্যামাইনো অ্যাসিড গুলোর প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলেও কোনো সমস্যা হয় না। ওই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অনাবশ্যক অ্যাসিড বলে। হ্যাঁ, এগুলো কাকে বলে পরীক্ষায় আসে। এরপর আনিসা নূর, কি শুনতে পাচ্ছে আমার কথা? আনিসা নূর একটু বলো তো। 1 নম্বর অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিড, কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, ফলে এই অ্যামাইনো অ্যাসিড গুলোর প্রয়োজন খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়। এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। 2 অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, ফলে এই অ্যামাইনো অ্যাসিড এগুলোর প্রয়োজন মেটানোর জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ করলেও কোনো সমস্যা হয় না। ওই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অনাবশ্যক অ্যাসিড বলে। ভেরি গুড। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর অনাবশ্যক অ্যামিনো অ্যাসিড পরীক্ষায় আসলে এভাবে লিখবে, কাকে বলে এভাবে লিখবে। যেমন একটা হচ্ছে শরীরে তৈরি হয়, আরটা হচ্ছে শরীরে তৈরি হয় না। শরীরে তৈরি হয় না যেটা, এটা হচ্ছে অত্যাবশ্যকীয়, আর যেটা শরীরে তৈরি হয় সেটা হচ্ছে অনাবশ্যক অ্যামিনো অ্যাসিড। এরপরে আসি আমরা প্রোটিনের শ্রেণীবিভাগ। যেমন উৎস অনুযায়ী প্রোটিনকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, আরটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। উৎস অনুযায়ী প্রোটিনকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাণীজ। প্রাণীজ প্রোটিনটা কি? যে প্রোটিনগুলো প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাকে প্রাণীজ প্রোটিন বলা হয়। যেমন কি মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি হচ্ছে প্রাণীজ প্রোটিন। উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপর আসি উদ্ভিজ্জ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিনকে উদ্ভিজ্জ প্রোটিন বলা হয়। যেমন ডাল, বাদাম, সয়াবিন, শিমের বিচি ইত্যাদি খাদ্যের উদ্ভিজ্জ প্রোটিন। এগুলো হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। তাহলে পারবে তো? সাদিয়া বলো তো দেখি, উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। 2 ভাগে। কি কি বলো? উদ্ভিজ্জ, হুম। প্রাণীজ, উদ্ভিজ্জ। প্রাণীজ প্রোটিন কাকে বলে? যে প্রোটিনগুলো প্রাণ পাওয়া যায়, মানে মাছ, মাংস, ডিম, দুধ। আর উদ্ভিজ্জ যেগুলো উদ্ভিদ জগতে পাওয়া যায়, ডাল, বাদাম, সয়াবিন, শিমের বিচি। এগুলো হচ্ছে খাদ্যের উদ্ভিজ্জ প্রোটিন। কেমন? এরপর মুশফিকা দেখি বলো তো, উৎস অনুযায়ী শ্রেণী বিভাগ প্রোটিন গুলোকে কয় ভাগে ভাগ করা হয়? উৎস অনুযায়ী শ্রেণী বিভাগ, উৎস অনুযায়ী প্রোটিনকে 2 ভাগে ভাগ করা যায়: প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিন কাকে বলে? যে প্রোটিনগুলো প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাকে প্রাণীজ প্রোটিন বলে। যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি প্রাণীজ প্রোটিন। এরপর উদ্ভিজ্জ প্রোটিন। উদ্ভিজ্জ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিনকে উদ্ভিজ্জ প্রোটিন বলে। যেমন ডাল, বাদাম, সয়াবিন, শিমের বিচি ইত্যাদি খাদ্যের উদ্ভিজ্জ প্রোটিন। হ্যাঁ, তাহলে তো পারবে। এরপর আনিসা বলো। সবার আওয়াজটা একটু একো হচ্ছে। না, ডিস্টার্ব করতেছে। এবার বলো আনিসা, বলো। মোবাইল স্ক্রিন থেকে বলতে পারবে। শ্রেণীবিভাগ, উৎস অনুযায়ী প্রোটিনকে 2 ভাগে ভাগ করা যায়। 1 প্রাণীজ প্রোটিন, যে প্রোটিনগুলো প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাকে প্রাণীজ প্রোটিন বলা হয়। যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন, উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিনকে উদ্ভিজ্জ প্রোটিন বলে। যেমন ডাল, বাদাম, সয়াবিন, শিমের বিচি ইত্যাদি খাদ্যের উদ্ভিজ্জ প্রোটিন। ভেরি গুড। তাহলে এগুলো কাকে বলে এবং উদাহরণগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে। কেমন? এরপর আসি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড।
পরিমাণের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ। আমার কথা দুইবার আসতেছে না? নেট সমস্যা তো। করতে হবে ওখান থেকে দুইবার হ্যাঁ, সাদিয়া, শেখ সাদিয়া, জিমি, তুমি একটু মিউট করে রাখো, কেমন? আমি পড়া জিজ্ঞেস করলে তখন মিউট আনমিউট করবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিন, আরেকটা হচ্ছে আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, আরেকটা হচ্ছে অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। কেমন? এগুলো একটু আলোচনা করছি। সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন কাকে বলে? যেসব প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনে উপযোগী অনুপাতে বর্তমান থাকে। যেসব প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো অর্থাৎ দেহের প্রোটিন গঠন অনুযায়ী উপযোগী অনুপাত যতটুকু অনুপাত প্রয়োজন অতটুকু বর্তমান থাকে, সেই প্রোটিনকে সম্পূর্ণ প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। এরপর আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। কোনো প্রোটিনে একটা বা দুইটা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড দেহ গঠনের জন্য উপযোগী অনুপাতে থাকে না, ফলে কি হয়? দেহের বৃদ্ধি ব্যাহত হয়। এইসব প্রোটিনকে কম উপযোগী বা আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। যেমন কি চাল, ডাল, আটা, বাদাম, আলু ইত্যাদি। এগুলো উদাহরণগুলো অবশ্যই ভালো করে শিখতে হবে। বিভিন্ন উদ্ভিদজাত প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলো কম পরিমাণ থাকে, যেমন কি ডালে মেথিওনিন, চালে লাইসিনের পরিমাণ কি থাকে? কম থাকে। এরপর অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন, যে প্রোটিনে দেহের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় সকল অ্যামিনো অ্যাসিডগুলো পরিমিত পরিমাণে থাকে না, সেগুলোকে কি বলা হয়? অসম্পূর্ণ প্রোটিন। যেমন ভুট্টার প্রোটিন জেল, এটা কি থাকে না? পরিমিত পরিমাণে থাকে না, তাই এদেরকে কি বলা হয়? অসম্পূর্ণ প্রোটিন। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়। এগুলো অবশ্যই মনে রাখতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। কেমন? তাহলে আমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়। সাদিয়া বলো তো, শেখ সাদিয়া সুলতানা, কি আমার কথা শুনতেছ? সাদিয়া, সাদিয়া কি আমার কথা শুনতেছে? হ্যাঁ, শুনতেছে। সাদিয়া দেখি মোবাইলের স্ক্রিন থেকে বলো, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের উপর ভিত্তি করে প্রোটিনকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি বলো তো একটু, মোবাইলে, তোমাদের মোবাইলে স্ক্রিনে দেখা যাচ্ছে। প্রথম প্রোটিন, তার আনুষঙ্গিক বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, তার অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন কাকে বলে? যে সকল প্রোটিনের অবশিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনে সহজে অনুপাত বর্তমান থাকে, সেই প্রোটিনগুলো সম্পূর্ণ প্রোটিন বা প্রাথমিক প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়। মাছ, মাংস ইত্যাদি প্রাণীজ প্রোটিনের অবশিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনের সাহায্যে প্রয়োজনে পরিমাণ বর্তমান থাকে। এই জন্য এই প্রাণীজ প্রোটিনগুলো সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। এরপর আংশিক পূর্ণ বা প্রোটিন বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। কোন প্রোটিন একটি বা দুটি অত্যংশ অ্যামাইনো অ্যাসিড দেহের গঠনের জন্য উপযোগী অনুপাতে থাকে না, ফলে দেহের বৃদ্ধি ব্যর্থ হয়ে এসব প্রোটিনকে কম উপযুক্ত বা আনুষঙ্গিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। যেমন চাল, ডাল, আটা, বাদাম, আলু ইত্যাদি বিভিন্ন উদ্ভিজ জগতে প্রোটিন অত্যংশ অ্যামাইনো অ্যাসিডগুলো কম পরিমাণ থাকে, যেমন ডালে মেথিওনিন, চালে লাইসিনের পরিমাণ বেশি কম থাকে। তৃতীয় শ্রেণীর প্রোটিন, যে প্রোটিনের চাহিদা দেহের চাহিদা মেটানোর জন্য প্রয়োজন সকল অ্যামাইনো অ্যাসিডগুলো পরিমিত পরিমাণ বিদ্যমান থাকে না, সেগুলো অসম্পূর্ণ প্রোটিন বলে। যেমন ভুট্টা প্রোটিনের জেল। ভেরি গুড। তাহলে ভেরি গুড। এরপর তোমারটা মিট করে দাও। হ্যাঁ, এরপর মুশফিকা কি শুনতে পাচ্ছে আমার কথা?
জি মিস। হ্যাঁ, তুমি বলো অত্যাবশ্যকীয় তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে এগুলো, ওখান থেকে বলতে পারবে। যেসব প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনের উপযোগী অনুপাতে বর্তমান থাকে সেই প্রোটিনকে সম্পূর্ণ প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন বলে। আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কাকে বলে? কোন কোন প্রোটিনে, মিস এটাও পড়বো? হ্যাঁ কোন কোন প্রোটিনে একটা বা দুইটা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড দেহ গঠনের জন্য উপযোগী অনুপাতে থাকে না, ফলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। এসব প্রোটিনকে কম উপযোগী বা আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। যেমন চাল, ডাল, আটা, বাদাম, আলু ইত্যাদি বিভিন্ন উদ্ভিদজাত প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো কম পরিমাণে থাকে। যেমন ডালে মেথিওনিন, চালে লাইসিনের পরিমাণ কম থাকে। হ্যাঁ। এরপর অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন কাকে বলে? যে যে প্রোটিনে প্রোটিনে দেহের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিডগুলো পরিমিত পরিমাণে থাকে না, সেগুলোকে অসম্পূর্ণ প্রোটিন বলে। যেমন ভুট্টার প্রোটিন, জেইন। ভেরি গুড। তাহলে 3টা প্রোটিন পেয়েছো, এই প্রোটিন গুলো উদাহরণ সহ এবং কাকে বলে অবশ্যই শিখবে। কেমন? এরপর আনিসানুর, আনিসানুর কি আছে? আমার কথা শুনতেছে? ইয়েস মিস। আনিসানুর বলো তো একটু, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়, কি কি এগুলো একটু বলো, মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে তোমাদের। ওকে মিস। পরিমাণের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। এক, সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন। যেসব প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের প্রোটিন গঠনের উপযোগী অনুপাতে বর্তমান থাকে সেই প্রোটিনকে সম্পূর্ণ প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন বলে। এরপর আংশিক পূর্ণ বা আংশিক প্রোটিন। কোন প্রোটিনে একটা বা দুইটা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড দেহ গঠনের জন্য উপযোগী অনুপাতে থাকে না, ফলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। এসব প্রোটিনকে কম উপযোগী বা আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। যেমন চাল, ডাল, আটা, বাদাম, আলু ইত্যাদি বিভিন্ন উদ্ভিদজাত প্রোটিনে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড গুলো কম পরিমাণে থাকে। যেমন ডালে মেথিওনিন, চালে লাইসিনের পরিমাণ কম থাকে। অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। এই প্রোটিনের দেহের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিড পরিমিত পরিমাণে থাকে না, সেগুলো অসম্পূর্ণ প্রোটিন বলে। যেমন ভুট্টা প্রোটিন, জেল। ভেরি গুড। তাহলে তিনজনে বলতে পেরেছো। এগুলো একটু তোমাদেরকে দিয়ে বলার কারণ হচ্ছে তোমাদের বললে একটু মনে থাকবে, ঠিক আছে? আর একটু বাসায় শিখবে, চর্চা করবে, উদাহরণ সহ শিখবে, তাহলে তোমাদের পরীক্ষায় আসলে তোমরা ইজিলি লিখতে পারবে। কেমন? এরপর প্রোটিনের কাজ, কি কি কাজ করে থাকে প্রোটিন আমি একটু বলতেছি। দেহ গঠন ও প্রোটিন বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তবে 8টা কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। একটা হচ্ছে দেহ গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, তাপ শক্তি উৎপাদন, দেহের রোগ প্রতিরোধক শক্তি অর্জন, মনন শক্তির বিকাশ, দেহাভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে, এরপর প্রয়োজনীয় উপাদান পরিবহন করে, দেহে পানি সমতা রক্ষা করে। তাহলে এই 8টা কাজ করে থাকে দেহ গঠন ও বৃদ্ধি সাধন। কিভাবে করে থাকে একটু বলে দিচ্ছি, আলোচনা করছি। প্রোটিনের প্রথম ও প্রধান কাজ হচ্ছে কি, দেহের গঠন, দেহ কোষের গঠন ও বৃদ্ধি সাধন করা। কেমন? আমাদের দেহের অস্থি, পেশি, বিভিন্ন দেহযন্ত্র, রক্তকণিকা হতে শুরু করে দাঁত, চুল, নখ পর্যন্ত প্রোটিন কি করে, তৈরি করে। তাহলে প্রোটিন কি কি কাজ করে থাকে, দেহের অস্থি, পেশি, বিভিন্ন ধরনের দেহযন্ত্র, রক্তকণিকা হতে শুরু করে দাঁত, চুল, নখ পর্যন্ত কি করে, প্রোটিন দিয়ে তৈরি করে। এরপর ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ। ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ কি কি কাজ করে থাকে, আমাদের কোষগুলো প্রতিনিয়ত কি করে, কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত স্থানে নতুন কোষ গঠনে ক্ষয়পূরণে কাজ করে থাকে কে, প্রোটিন। কোন ক্ষতস্থান সারাতে প্রোটিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাপশক্তি উৎপাদন, কি কি তাপশক্তি, 1 গ্রাম প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এটা এমসিকিউতে আসে, অনেকবার আসছে। তাহলে কিরকম আসে, 1 গ্রাম প্রোটিন থেকে কয় কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? তোমরা কি করবে, 4 কিলো ক্যালোরি
এটা দাগাবা, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে 1 গ্রাম ক্লোরিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। যখন দেহে ফ্যাট ও কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে তখন কি